আজকের এই ওয়ান শট ক্লাসে তোমরা যারা এসএসসি এবং দাখিল ব্যাচের শিক্ষার্থীরা আছো, তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির উপর আজকে আমরা এমসিকিউ এর উপর একটি ওয়ান শট ক্লাস নিব। তোমাদের এসএসসি অথবা দাখিল পরীক্ষার মধ্যে এই অধ্যায় থেকে যা যা এমসিকিউ আসতে পারে, আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সব ধরনের এমসিকিউ একটি ভিডিওর মাধ্যমে সেগুলো কভার করব। মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। এই ক্লাসটা দেখলে এখান থেকে তোমাদের পরীক্ষার যা যা এমসিকিউ আসবে এগুলোর ভিতরেই কিন্তু আসবে। এখন কথা হচ্ছে, আমি এই সাজেশনের পিডিএফ লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ডাউনলোড করে নিও। তাহলে চলো আজকের এই ওয়ান শট ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসের প্রথম টাইপ এবং প্রথম টাইপটা হচ্ছে আমাদের চতুর্ভুজ সংক্রান্ত, এবং এই চতুর্ভুজ সংক্রান্ত 1 নাম্বার যে এমসিকিউটা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ। বিগত বর্ষে অনেক বোর্ডে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসছে, এবং প্রশ্নটা হচ্ছে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত জানা প্রয়োজন। এটা কিন্তু দাখিল বোর্ড 2022 সালে আসছিল, বা অনেক বোর্ডে কিন্তু এটা আসছে। তো এটা হচ্ছে অপশন হচ্ছে 5টি, 4টি, 3টি, 2টি। এটা সঠিক অ্যান্সার হচ্ছে 5টি। তো এটা তোমরা মুখস্থ করে নিবা যে একটি চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত জানা প্রয়োজন। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? 5টি। 2 নাম্বার এমসিকিউ হচ্ছে টাইপ 2। তো এখান থেকে হচ্ছে ত্রিভুজ রিলেটেড যে এমসিকিউগুলো পরীক্ষার মধ্যে আসে, আমরা এখন এইগুলা শিখব। তো 2 নাম্বার হচ্ছে নিম্নে সেমি এককে 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব? তো প্রথম প্রশ্নের মধ্যে কোর মধ্যে আছে 2, 3, 5, তারপরে আছে 6, 7, 8, 4, 5, 10, 7, 5, 2। এটা কিন্তু যশোর বোর্ড 2022 সালে আসছিল। তো এখন কথা হচ্ছে, এখানে 3টা মান দেওয়া আছে, বাহু দেওয়া আছে, আমাদের কোন 3টি বাহুর মাধ্যমে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো? মনে রাখবা, ত্রিভুজ আঁকার প্রথম শর্ত হচ্ছে যদি 3টা বাহু দেওয়া থাকে, প্রথম 2টি বাহুকে যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষায় বড় হবে। তো প্রথম কত আছে? 2, 3, 5, 2, 3, 5। তো এই দুইটাকে যদি আমরা যোগ করি কত হবে? 5 হবে। দেখো, তৃতীয় বাহু অপেক্ষায় কিন্তু এইটা বড় হয়নি। কিন্তু যখন আমরা খ নাম্বার অপশনটা দেখব, 6, 7, তারপরে কত? 8। এখানে আমরা এই প্রথম 2টা বাহুকে যদি আমরা যোগ করি, 7 আর 6 যোগ করে কত আসবে? 13। এই 13 কিন্তু এই 8 থেকে, অর্থাৎ তৃতীয় বাহু থেকে কিন্তু এই প্রথম 2টি বাহুর যোগফলের সমষ্টির চাইতে কি ছোট, অর্থাৎ তৃতীয় বাহু অপেক্ষায় কিন্তু এই সমষ্টিটা কি বড়। যখনই দেখবা যে প্রথম 2টি বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষায় বড় হয়, তখন সেটাই কিন্তু আমাদের শর্তটা পালন করবে, মানে ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে এটার আমাদের প্রথম উত্তরটা হচ্ছে আমাদের খ নাম্বারটা হবে। বুঝতে পারছো সবাই? এটা কিন্তু সহজ একটা এমসিকিউ। প্রথম 2টা যোগ করবা, প্রথম 2টা যোগ করার পরে যদি তৃতীয় বাহু অপেক্ষায় বড় হয় তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব। ওকে, এখন আমরা দেখব 3 নাম্বার এমসিকিউটা। 3 নাম্বার এমসিকিউটা হচ্ছে নিচে 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়? আমরা আগে 2 নাম্বারটা দেখলাম যে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, 2টা বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। কিন্তু এখন বলছে সম্ভব নয়। তো সম্ভব নয় কথাটার মানে কি? সম্ভব নয় কথাটার মানে হচ্ছে প্রথম 2টা বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষায় ছোট বা সমান যদি হয় তাহলে সম্ভব না। আচ্ছা, আমরা অপশনগুলো একটা একটা করে চেক করি। তো প্রথম যে অপশনটা আছে 3, 4, 5, প্রথমটা হচ্ছে 3, 4, 5। এই দুইটাকে যদি আমরা যোগ করি আমরা কত পাবো? 7 পাবো, যা তৃতীয় বাহু অপেক্ষায় বড়। তো তৃতীয় বাহু অপেক্ষায় বড় হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আচ্ছা, তাহলে এটা সঠিক নয়। খ নাম্বারটা হচ্ছে 4, তারপর হচ্ছে 5, 10। তো এই দুইটাকে যদি আমরা যোগ করি কত হবে? এই দুইটাকে যোগ করে আমাদের 9 আসবে, যা তৃতীয় বাহু অপেক্ষায় ছোট। যেহেতু তৃতীয় বাহু অপেক্ষায় ছোট, তার মানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। তার মানে এটা আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে কি হবে? খ নাম্বারটা হবে। আর বাকি যে আরো 2টা দেওয়া আছে একইভাবে, এটা সম্ভব নয়। ওকে, 4 নাম্বার এমসিকিউ। তো 4 নাম্বার এমসিকিউ হচ্ছে ত্রিভুজ পি কিউ আর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রয়োজন হবে? তো ত্রিভুজ আঁকার যে শর্তগুলো আছে, তোমরা যারা সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির অধ্যায়টা তোমরা ভালোভাবে
অনুশীলনীর অঙ্কগুলো যারা সমাধান করছো তোমরা কিন্তু জানো যে ত্রিভুজ আঁকার শর্তগুলো কি। তো আমি একবার বলে দিচ্ছি, তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো। তো সাধারণত আমরা ত্রিভুজ আঁকতে পারি যদি 3টি বাহু দেওয়া থাকে, আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। আর হচ্ছে 2টা বাহু এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। 2টা কোণ এবং এদের সংলগ্ন বাহু দেওয়া থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। আর তারপরে হচ্ছে 2টি বাহু এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু বা কোণ দেওয়া থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। কেমন? আর আরেকটা নিয়ম আমরা জানি যে ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকলে প্রথম 2টা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষায় বড় হয়। যদি এরকম হয় তাহলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের প্রথম ক আর খ অপশনে, ক আর খ অপশনের মধ্যে 2টার মধ্যে কি 3টা কোণ দেওয়া আছে, তার মানে এই ক আর খ কি সঠিক নয়। আমরা যদি গড় দিকে খেয়াল করি যে ফি কিউ সমান হচ্ছে 4, ফি কিউ সমান হচ্ছে 4, আর তারপরে হচ্ছে কিউ আর সমান হচ্ছে 7, আর হচ্ছে ফি আর সমান হচ্ছে 11। তো এই যে 3টা বাহু দেওয়া আছে, আমরা জানি প্রথম 2টা যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষায় বড় হবে। তো 4 আর 7 যোগ করলে কত হবে? 11, যা তৃতীয় বাহু অপেক্ষায় বড় নয়, এটা সমান হয়েছে, সেই জন্য এইটাও কিন্তু সঠিক নয়। আমরা যদি 4 নাম্বার অপশনটা দেখি, ফি কিউ সমান 6 সেন্টিমিটার, কিউ আর সমান হচ্ছে 9 সেন্টিমিটার, আর হচ্ছে ফি আর সমান হচ্ছে 12 সেন্টিমিটার। এখন এই প্রথম 2টাকে যদি আমরা যোগ করি, 6 আর 9 যোগ করে কত আসবে? 15, যা তৃতীয় বাহু অপেক্ষায় বড়, সেই জন্য আমাদের গ নাম্বার শর্তটা পালন করলো। সেই জন্য গ নাম্বারটা হবে কি আমাদের সঠিক অ্যান্সার। তারপর দেখি, তারপর কি বলছে 5 নাম্বার এমসিকিউ। 5 নাম্বার এমসিকিউটা হচ্ছে একটি ত্রিভুজের 2টি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 4 একক ও 6 একক। এখন প্রশ্ন বলছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত একক হলে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজটি আঁকা যাবে। তো আমরা জানি ত্রিভুজটা আঁকা যায় যদি 3টা বাহু দেওয়া থাকে, 2টি বাহুর সমষ্টির যোগফল তৃতীয় বাহু অপেক্ষায় বড় হবে। আমরা কিন্তু একটু আগে কিন্তু আলোচনা করছি। তো আমরা এই 2টাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 10 পাবো। এখন আমরা অপশনগুলো চেক করি। প্রথম অপশনটা হচ্ছে 11। তো 11 চাইতে কিন্তু এই 2টা সমষ্টি কিন্তু ছোট, এই জন্য এটা শর্ত পালন করিনি, ত্রিভুজ অঙ্কন করা যাবে না। আমরা যদি খ নাম্বারটা দেখি, খ নাম্বার হচ্ছে 7। তো এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো এই 2টার সমষ্টি 7 এর চাইতে কিন্তু বড়, যেহেতু বড় তার মানে ত্রিভুজটা অঙ্কন করা যাবে। এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের কি খ নাম্বারটা। এখন আরো 2টা অপশন আছে, 2 একক আর 1 একক। এখন তোমরা এই কথা বলতে পারো যে স্যার আমরা যদি এখানে 2 একক দেই তৃতীয় বাহু, তাহলে তো এই 2টা বাহু সমষ্টি এই 2 এর চাইতে বড় হয়, তাহলে এইটাও তো শর্ত পালন করে। কিন্তু না, মনে রাখবা ওই 2টা বাহু যোগ করতে হবে যে 2টা বাহু ক্ষুদ্রতম। যেমন আমাদের এখানে গ নাম্বারের মধ্যে 2 একক দেওয়া আছে, আমি যদি এই জায়গার মধ্যে তোমাদের প্রশ্ন দেওয়া আছে এই 2টা একক দেওয়া আছে আর গর মধ্যে দেওয়া আছে হচ্ছে 2, তাহলে এখানে বৃহত্তম বাহু কোনটা? 3টার মধ্যে 6। তাহলে আমাদের এই 2টা যোগ করতে হবে, 4 আর 2 যোগ করলে কত হবে? 6, যা 6 থেকে বড় নয়। এবং 1 নাম্বার গ নাম্বারের মধ্যে দেওয়া আছে 1, তাহলে আমরা এখন 2 এর পরিবর্তে যদি এখানে 1 দেই তাহলে ছোট আর বড় 2টা যোগ করতে হবে, 4 আর 1 যোগ করলে কত হবে? 5, যা 6 থেকে কি বড় নয়। তখন কিন্তু তৃতীয় বাহু কিন্তু 6 হবে। বুঝতে পারছো? তো আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে কোনটা? এটার খ নাম্বারটা হবে সঠিক অ্যান্সার, কারণ খ নাম্বারের মধ্যে কি আছে? 7 আছে, যা এই 3টা বাহু থেকে 7টা বড়, এবং এই 2টা যোগ করলে 7 থেকে এই 2টা সমষ্টি কি হবে? বড় হবে। আশা করি তোমরা এই এমসিকিউটি ভালোভাবে বুঝতে পেরেছো। বলছে কি স্থূলকোণে ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তো আমরা কিন্তু একটা নিয়ম জানি, যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া অপর কোণের কোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি চাইতে কি হবে? ছোট হবে। 90 ডিগ্রি চাইতে কি হবে? ছোট হবে। তো আমরা ক অপশনের মধ্যে কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি, আর আরেকটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই 2টাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 60 আর 30-এ কত হবে? 90 ডিগ্রি হবে। কথা ছিল কি 90 ডিগ্রি চাইতে ছোট হবে, কিন্তু দেখা যাচ্ছে 90 ডিগ্রি হয়ে গেছে, এই জন্য এটা সঠিক নয়। তো তার পরবর্তী অপশনটা হচ্ছে 40 ডিগ্রি
তারপরে একটা হচ্ছে 50 ডিগ্রি। তো 40 আর 50 যদি আমরা যোগ করি তাহলে 90 ডিগ্রি হয়। তাহলে দেখা যাচ্ছে যে 90 ডিগ্রি চাইতে কি ছোটো হয় না। গ নাম্বার অপশনটা হচ্ছে 45 ডিগ্রি 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি 45 ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে কি হয় 90 ডিগ্রি হয়, যা 90 ডিগ্রি সাথে ছোটো হয় না। কিন্তু আমরা যদি গ নাম্বারটা দেখি যে 50 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি, এই দুইটা যদি আমরা যোগ করি আমরা কত ডিগ্রি পাবো 80 ডিগ্রি পাবো, যা 90 ডিগ্রির চাইতে ছোটো। তো আমাদের প্রশ্নই কিন্তু বলছে যে স্থলকোণী ত্রিভুজের স্থলকোণ ছাড়া, স্থলকোণ মানে কি, স্থলকোণ মানে বোঝাচ্ছে হচ্ছে এক সরল কোণ, এক সরল কোণের চাইতে বড় 90 ডিগ্রি চাইতে কি সরি এক সরল কোণ মানে 180 ডিগ্রি চাইতে ছোটো, আর এক সমকোণ মানে 90 ডিগ্রি চাইতে বড়, এটাকে বলা হয় স্থলকোণ। তো বলছে স্থলকোণ ছাড়া বাকি যে দুইটা কোণ আছে ওইটা যোগ করলে কোন দুইটা কোণ যোগ করলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে আমাদের সিস্টেমটা হবে স্থলকোণ ছাড়া, যেহেতু বলছে স্থলকোণ ছাড়া বাদ দিলে আমাদের 90 ডিগ্রি চাইতে ছোটো হবে, যে দুইটা কোণ যোগ করব ওই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি চাইতে ছোটো হবে। তাহলে আমরা 90 ডিগ্রি চাইতে ছোটো পাইছি এইটা। তাহলে আমাদের গ নাম্বার অপশনটা হচ্ছে কি অ্যান্সার সঠিক। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমরা চলে যাব টাইপ 3-এ। তো টাইপ 3 হচ্ছে সমকোণী ত্রিভুজ সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে। এইটা সমকোণী ত্রিভুজ তোমরা তো সকলেই জানো যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকে। সাপোজ আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমি যদি নাম দিই এ বি সি, তাহলে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটাকে বলা হয় অতিভুজ। সবচেয়ে সমকোণী ত্রিভুজের সবচেয়ে লম্বা বাহুটাকে বলা হয় অতিভুজ, এটাকে বলা হয় লম্ব, এটাকে কি বলা হয় ভূমি বলা হয়। তো এখানে যে আমাদের প্রথম প্রশ্নটা আছে সেটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুর দৈর্ঘ্য, বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে, চারটা অপশন দেওয়া আছে। এটা ঢাকা বোর্ড 2023 সালে আসছিল। তো আমরা যদি এটা খেয়াল করি ক নাম্বার অপশনের মধ্যে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে 8, 15, 18। সবচেয়ে বড় বাহুটা কোনটা 18, তো অতিভুজ হচ্ছে 18। তারপরে বাকি দুইটা কি 5 আর হচ্ছে 15, 8 নাকি 5, 8 আর হচ্ছে কি বাকিটা 15। তো আমরা জানি, তো আমরা দেখবো এটা শর্তটা পালন করছে কিনা, যে এই তিনটা বাহু দ্বারা কি আমাদের সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব কিনা আমরা দেখবো। আমরা একটা সূত্র জানি পিথাগোরাসের সূত্র, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অথবা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন অতিভুজটা কত 18, 18 স্কয়ার সমান ভূমি, ভূমি হচ্ছে 8, উপরে হবে স্কয়ার প্লাস লম্ব, লম্ব হচ্ছে 15, 15 স্কয়ার। এখন 18কে যদি আমরা স্কয়ার করি, 18কে যদি আমরা স্কয়ার করি আমরা পাবো হচ্ছে 324। লিখলাম 324 সমান 8 আর 8কে স্কয়ার করলে 64 প্লাস 15কে যদি আমরা স্কয়ার করি 225, 225। এখন 324 জায়গাতে রেখে দিলাম, এই দুইটাকে যদি আমরা যোগ করি আমরা কত পাবো 289 পাবো। এখন কথা হচ্ছে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার মানে অতিভুজকে স্কয়ার করলে যেই মানটা পাবো, ভূমিকে স্কয়ার আর লম্বকে স্কয়ার করার পর যে মানগুলো আমরা পাবো এই দুইটাকে যোগ করলে যে মানটা পাবো, আর অতিভুজ স্কয়ারকে গুণ স্কয়ার করলে যে মানটা পাবো, দুইটা মান পরস্পর সমান হবে। তো অতিভুজের মানটা হচ্ছে 324, আর ভূমি আর লম্বকে স্কয়ার করে যোগ করলে মানটা আসে 289। তাহলে এইটার এটা কিন্তু সমান হয় নাই, এটা কিন্তু সমান হয়েছে না। যদি সমান হইতো তাহলে কিন্তু আমাদের এই তিনটা অপশন যে দেওয়া আছে, মান দেওয়া আছে, এটা আমাদের সঠিক হতো। তাহলে এটা সঠিক নয়। আমরা যদি পরবর্তী আরও যে বাকিগুলো আছে আমরা যদি দেখি, লক্ষ্য রাখো পরে আছে কত 9, 12, 17, 9, 12, 17, 9, 12, 17, সবচেয়ে লম্বা হচ্ছে এইটা 17, 9, 12। তো 17কে আমরা স্কয়ার করব সমান 9 স্কয়ার প্লাস 12 স্কয়ার। 17কে যদি আমরা স্কয়ার করি, 17কে যদি স্কয়ার করি পাবো হচ্ছে 289, 289 পাবো। 9কে স্কয়ার করলে পাবো হচ্ছে 81, 12কে স্কয়ার করলে পাবো 144। তো এই দুইটাকে আমরা যোগ করে দেখব এইটার সাথে সমান হয় কিনা। 144 যোগ তারপর হচ্ছে 81 সমান হচ্ছে 225। তো
তো দেখো এই দুইটা কিন্তু সমান হয় নাই, তাহলে আমাদের খ নাম্বারটা সঠিক নয়। তো এখানে গ নাম্বারটা সঠিক নয়, কিন্তু আমরা বড় ঘ, আমরা যদি ঘ নাম্বারটা দেখি তাহলে যদি আমরা পাই, দেখো কিভাবে লাস্টে ঘ নাম্বারটা হচ্ছে 9, 12, 15। 15 হবে এইটা অতিভুজ সবচেয়ে লম্বা 9, আর এটা হচ্ছে কি 12। ওকে, এখন আমরা যদি 15কে যদি আমরা স্কোয়ার করব সমান ভূমিকে স্কোয়ার করব যোগ, আর এদিকে হচ্ছে 12 স্কোয়ার। 15কে যদি আমরা স্কোয়ার করি, 15 যদি স্কোয়ার করি তাহলে পাবো হচ্ছে 225, লিখলাম 225 সমান 9কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 81, লিখলাম 81 প্লাস 12কে স্কোয়ার করলে পাবো 144। তো 225-এর জায়গায় 225, 81 আর 144 যদি আমরা যোগ করি, 144 যোগ হচ্ছে 81, তাহলে পাবো হচ্ছে 225। তাহলে আমরা পেলাম যে অতিভুজকে স্কোয়ার করলে আমরা 225 পেলাম, আর ভূমি আর লম্বকে স্কোয়ারের সমষ্টিও কত পেলাম 225। দুইটা সঠিক, এই জন্য যেহেতু অতিভুজ আর এই দুইটা মান সঠিক মানে সমান হয়েছে, তার মানে আমাদের এখানে ঘ নাম্বারটা কি অপশনটা কি হবে, অ্যান্সারটা সঠিক হবে। 7 নম্বরে এমসিকিউ, নিচের কোন দুইটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? আচ্ছা, আমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ জানি যে ত্রিভুজের একটা কোণ কি 90 ডিগ্রি। এই যে কোণটা আছে এটা 90 ডিগ্রি, আমি নাম দিলাম এ বি সি। তো এই সমকোণী ত্রিভুজ এইটা যদি 90 ডিগ্রি হয়, আর আমরা জানি এক ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাই না? তো এইটা যদি 90 ডিগ্রি হয়, এই দুইটা কোণ এ আর কোণ সি, এই দুইটা কোণ কত ডিগ্রি হলে এই দুইটা কোণের ডিগ্রি সমষ্টি যোগ করে 90 ডিগ্রি যদি যোগ করি, মানে এইটা যোগ করলে 90 ডিগ্রি হবে। কত হবে 90, আর এখানে আছে 90। তো 90 কত ডিগ্রি, 180 ডিগ্রি। আর আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের কথা উল্লেখ করছে, সমকোণী মানে কি এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণ 90 ডিগ্রি হবে, 90, 90, 180। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে আমরা যদি একটু ফলো রাখি, প্রথম আছে 53 ডিগ্রি আর আছে কত 42 ডিগ্রি। 53 ডিগ্রি আর 42 ডিগ্রি যদি আমরা যোগ করি, 53 যোগ 42 95 আসে। তো 95 আর 90 কিন্তু 180 হয় না, তাহলে বাদ। তারপরে 41 ডিগ্রি যোগ হচ্ছে 44 ডিগ্রি 85 হয়, বাদ। 47 ডিগ্রি যোগ তারপরে হচ্ছে 53 ডিগ্রি 100 ডিগ্রি হয়, এটাও বাদ। 37 ডিগ্রি যোগ আর হচ্ছে 53 ডিগ্রি, এই দুইটা যোগ করলে 90 ডিগ্রি আসে। তো এইটা যদি 37 ডিগ্রি হয়, এইটা যদি 37 ডিগ্রি হয়, আর পরেরটা যদি 53 ডিগ্রি হয়, তো এই দুইটা কোণকে যোগ করলে কত আসবে 90 ডিগ্রি আসবে। আর এখানে আছে সমকোণী 90 ডিগ্রি, এই 90, 90 কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 3 কোণের সমষ্টি সমান হয়। তাহলে এটা আমার কোনটা সঠিক অ্যান্সার, ঘ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো। তো তারপরে যদি আমরা একটু খেয়াল করি 8 নাম্বারটা, 8 নাম্বার বলছে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা আবার অঙ্কন করি। কি বললো, ত্রিভুজ এ বি সি। আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এইটা একটা ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু ত্রিভুজ এ বি সি, বিটা আছে মধ্যখানে, তাহলে বিটা হবে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি সি। তো এই সমকোণী ত্রিভুজে আমাদের কি বললো, ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর দৈর্ঘ্য হয়, অপশন নাম্বার 1 বলছে 5, এরপরে হচ্ছে 12, এরপরে হচ্ছে কি 13। তো আমরা তো জানি সমকোণী ত্রিভুজের সবচেয়ে লম্বা বাহুটাকে বলা হয় অতিভুজ। তো এখানে যে আছে 5, 12, 13, এর মধ্যে বড় হচ্ছে 13, আমরা এখানে 13 বসাইলাম, আর বাকি হচ্ছে কি 5, 12, এটা হচ্ছে 5 এবং এইটা হচ্ছে 12। তো এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন দেখবো আমাদের এই মানগুলো সঠিক কিনা, এই 3টা মান দিয়ে আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা। এটা একদম সিম্পল। এর আগে আমরা একটু আগে একটা এমসিকিউ সমাধান করছি যে অতিভুজকে স্কোয়ার দিলে,
অতিভুজকে স্কোয়ার দিলে যে মানটা পাবো আমাদের ভূমি আর লম্ব এই দুইটাকে স্কোয়ার দিলে যোগ করলে যাতে এই স্কোয়ারের মান আর এই পাশের স্কোয়ারের মান দুইটা সমান হয়। তো 13কে যদি আমরা স্কোয়ার দেই, আমরা যদি 13কে স্কোয়ার দেই, 13কে স্কোয়ার দিলে পাবো হচ্ছে 169। কত পাবো? 169। 12কে স্কোয়ার দিলে কত পাবো? 144। আর 5কে স্কোয়ার দিলে কত পাবো? 25 পাবো। এখন এই দুইটা যোগ করে যদি এইটার সমান হয় তাহলে ঠিক আছে। তাহলে 144 যোগ 25, 169 মিলে গেছে। তাহলে আমাদের এখানে 1 নাম্বারটা কি সঠিক। তো 2 নাম্বার অপশনটা দেখি। 2 নাম্বারের মধ্যে হচ্ছে 6, 8, 10। 2 নাম্বারটা হচ্ছে 6 আর 10, সবচেয়ে বড় হচ্ছে 10, তারপরে 6, 8, 6, 8। 10কে স্কোয়ার দিলে কত পাবো? 100। 8কে স্কোয়ার দিলে আমরা কত পাবো? 8কে যদি আমরা স্কোয়ার দিই তাহলে আমরা পাবো হচ্ছে 64। আর 6কে যদি আমরা স্কোয়ার দিই 36 পাবো। এখন 64 আর 36 যোগ করলে কত আসে? 64 যোগ হচ্ছে 36 মিলায় কত আসবে? 100। এইটাও 100। তাহলে ঠিক আছে, আমাদের 100 100 মিলে গেছে। তার মানে এই 2 নাম্বারটা কি সঠিক। 3 নাম্বার অপশনটা 7, 8, 10। তো সবচেয়ে লম্বা হচ্ছে 10, 10। তারপর কত আছে? 7 আর হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 8। তো 10কে স্কোয়ার দিলে 100, 8কে স্কোয়ার দিলে কত আসবে? 64। আর 7কে স্কোয়ার দিলে কত আসবে? 49 আসবে। এখন এই দুইটা যোগ করে যদি আমাদের এইটা সমান হয় তাহলে বুঝবো যে এইটাও সঠিক। তাহলে 49 যোগ হচ্ছে 64 মিলায় কত হয়? 113। এটার সাথে মিলছে না। তাহলে আমাদের কি 3 নাম্বারটা কি সঠিক নয়। 1 আর 2। তো বলছে নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে আমাদের ক নাম্বারটা সঠিক। ওকে, তারপর টাইপ 4 হচ্ছে বাহুর দৈর্ঘ্য কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যাবে কিনা এই সংক্রান্ত। তো প্রথম বলছে 9 নম্বর, শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়। সিলেট বোর্ড 2023 সালে আসছিল। শুধু পরিসীমা তো তোমরা জানো। যেমন ক নাম্বারটা হচ্ছে রম্বস আঁকতে হলে আমরা জানি একটা বাহুর মান লাগবে, একটা কোণ লাগে। তোমরা যারা বেসিক ক্লাস বা সম্পাদ্যর ক্লাসগুলো করছো তারা বুঝতে পারো। ট্রাপিজিয়ামও কিন্তু সমান্তরাল বাহু লাগে, কোণ লাগে। তো এটাও বাদ। শুধু বলছে পরিসীমা দিয়ে আমাদের কি অঙ্কন করা যায়? নিচের কোণটা অঙ্কন করা যায়। যেমন এরপর আছে আয়ত। আমাদের আয়তক্ষেত্র আঁকতে হলে আমাকে কি লাগে? বাহুর দৈর্ঘ্য লাগবে, কিন্তু পরিসীমা দিয়ে কিন্তু হয় না, কারণ আয়তের দৈর্ঘ্য প্রস্থ আছে। বাট ঘ নাম্বারে যে বর্গ আছে, ঘ নাম্বারে কিন্তু বলছে বর্গ। তো বর্গের যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা কি করতে পারি? আমরা চিত্রটা অঙ্কন করতে পারি। তো বর্গের যদি পরিসীমা, বর্গ তো আমরা জানি যে বাহুর 4টি বাহু সমান, যে চতুর্ভুজের 4টা বাহু সমান। তো এটা যদি 5 হয়, এইটাও 5, এইটাও 5, এইটাও 5। পরিসীমা মানে কি? এই 5 5 5 5 যোগ করতে হয়। তো যোগ করলে কত আসবে? 20 আসবে। তো 20 হচ্ছে পরিসীমা। তো এই 20 দিয়ে কিন্তু আমরা কি অঙ্কন করতে পারি? পরিসীমা দিয়ে বর্গ অঙ্কন করতে পারি। আমরা যদি এই পরিসীমাকে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই, বর্গের যেহেতু 4টা বাহু সমান 4 দ্বারা ভাগ দিই, তাহলে কত পাবো? 5 পাবো। এই 5 সেন্টিমিটার দিয়ে কিন্তু আমরা বর্গ অঙ্কন করতে পারি। তাহলে সোজা কথা, পরিসীমা দেওয়া থাকলে আমরা কি অঙ্কন করতে পারবো? বর্গ অঙ্কন করতে পারবো। তারপরে এমসিকিউটা দেখো। 10 নাম্বার, কয়টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায়? একদম সহজ। বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, বর্গের একটা বাহু দেওয়া থাকলেই আমরা বর্গ অঙ্কন করতে পারবো। মনে করো বর্গের বাহুর দৈর্ঘ্য মনে করো 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখন যে বর্গ অঙ্কন করি, এইটা 6 সেন্টিমিটার, এখানে এইটাও 6 সেন্টিমিটার, এইটাও 6 সেন্টিমিটার, এইটাও কি 6 সেন্টিমিটার। আমরা এটার মাধ্যমে কিন্তু বর্গ অঙ্কন করতে পারি। আর বর্গ আসলে এভাবে অঙ্কন করতে হয়। তোমাদেরকে তো আমি সিম্পলভাবে দেখাইছি, এই যে এভাবে, যে কোনো রাশি বিই নেই, কি নেই? বিই নেই, 6 সেন্টিমিটার করে কেটে নেই। এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়, এই যেভাবে। আবার 6 সেন্টিমিটার করে কেটে নেই। আবার এটার মধ্যে লাগাইয়া দুইটা বৃত্তচাপ 6 সেন্টিমিটার এভাবে কেটে দিব। তাহলে কিন্তু আমরা কি পেয়ে যায়? একটা বর্গ পেয়ে যায়। তাহলে আমরা কয়টি বাহুর দৈর্ঘ্য থাকলে আমরা বর্গ অঙ্কন করতে পারবো? একটি বাহুর দৈর্ঘ্য।
তো এইটা অপশনটা হচ্ছে আমাদের ক নাম্বারটা সঠিক। কোনটা? ক নাম্বারটা। দেন তারপরেরটা, পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন কোনটিতে? পরিসীমা ও একটি কোণের মান কোনটিতে? একটা হচ্ছে বর্গ, তারপরে হচ্ছে রম্বস, আয়তক্ষেত্র, তারপর হচ্ছে সামান্তরিক। যেমন বর্গ, আমরা বর্গ কিভাবে অঙ্কন করি? একটা শুধু পরিসীমা দেওয়া থাকবে, নয়তো বা একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তাহলে কিন্তু আমরা বর্গ অঙ্কন করতে পারি। তার মানে আমাদের ক নাম্বারটা সঠিক নয়। খ নাম্বারে বলছে রম্বস। খ নাম্বারে কি বলছে? রম্বস। আমরা রম্বস কিভাবে অঙ্কন করি? রম্বসের কিন্তু 4টা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে বাহুর দৈর্ঘ্য লাগবে, আর রম্বসের কোণগুলা 90 ডিগ্রি চাইতে ছোট হবে। বুঝতে পারছো? 90 ডিগ্রি চাইতে ছোট, তাহলে আমাদের একটা কোণও লাগবে। একটা বাহু, একটি বাহু ও একটি কোণ দিয়ে, একটি বাহু ও একটি কোণ দিয়ে আমরা কি অঙ্কন করতে পারি? রম্বস অঙ্কন করতে পারি। এবং রম্বসের কি 4টা বাহুই সমান। এটা যদি 4 হয়, এইটাও 4, এইটাও 4, এইটাও কি 4 সেন্টিমিটার। তাহলে এটা যদি 4 হয়, এইটাও 4, এইটাও 4, এইটাও 4, তাহলে রম্বসের পরিসীমা যোগ করলে 4টা বাহুকে যোগ করলে কত আসবে? এখানে 4 যোগ করলে কত আসবে? 16 আসবে। আবার এই 16কে কিন্তু আমরা, এই 16 হচ্ছে পরিসীমা, এই পরিসীমাকে কিন্তু আমরা আবার বাহুতে আনতে পারি। 4 দ্বারা যদি ভাগ দেই তাহলে কিন্তু আমরা কত পাবো? 4 পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম রম্বসের যদি পরিসীমা দেওয়া থাকে আর একটা কোণ দেওয়া থাকে, তাহলে আমরা রম্বস অঙ্কন করতে পারি, অথবা রম্বসের বাহু আর কোণ দেওয়া থাকলে আমরা রম্বস অঙ্কন করতে পারি। তাহলে রম্বস আমরা কয়ভাবে অঙ্কন করতে পারি? 2 ভাবে, পরিসীমা, কোণ, বাহু, কোণ। তাহলে এটা সঠিক হচ্ছে আমাদের খ নাম্বারটা, রম্বস। তো তার পরবর্তী 12 নাম্বার হচ্ছে নিচের কোন তত্ত্ব দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা সম্ভব? তো ক নাম্বার হচ্ছে রম্বসের পরিসীমা। না, শুধু রম্বসের পরিসীমা দিয়ে রম্বস অঙ্কন করা যায় না, সাথে একটা কোণ লাগবে। খ নাম্বার অপশন হচ্ছে একটি কর্ণ ও একটি বাহুর দৈর্ঘ্য। একটি কর্ণ ও একটি কি বাহুর দৈর্ঘ্য। তো এটা হচ্ছে আমার খ নাম্বারটা। খ নাম্বারে কি বলছে? একটি কর্ণ আর একটি কি লাগবে? বাহুর দৈর্ঘ্য। অবশ্যই বাহুর দৈর্ঘ্য আর কর্ণ দিয়ে কি অঙ্কন করা যায়? রম্বস অঙ্কন করা যায়। আমরা যদি ঘ নাম্বার দেখি যে একটি কর্ণের দৈর্ঘ্য, শুধু একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে রম্বস অঙ্কন করা যায় না। তারপরে ঘ নাম্বার বলছে কি বাহুর দৈর্ঘ্য, শুধু বাহুর দৈর্ঘ্য দিয়ে রম্বস অঙ্কন করা যায় না, বাহুর দৈর্ঘ্যের সাথে একটা কোণ লাগবে। বুঝতে পারছো? তাহলে আমাদের সঠিক হচ্ছে আমাদের খ নাম্বারটা, একটি কর্ণ আর একটি বাহু দিয়ে আমরা কি অঙ্কন করতে পারি? রম্বস অঙ্কন করতে পারি। এখন তার পরবর্তী 13 নম্বর এমসিকিউ, একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কয়টি উপাত্ত প্রয়োজন? আমরা এতক্ষণ কিন্তু এগুলো আলোচনা করছি যে রম্বস অঙ্কন করতে গেলে 2টা উপাত্ত প্রয়োজন, একটা কোণ আর বাহু একটা গেল, অথবা পরিসীমা আর কোণ এটা গেল, আরেকভাবে আছে একটা কর্ণ একটা বাহু। তার মানে আমরা প্রত্যেকটার মধ্যে দেখতেছি 2টা উপাত্ত জানা প্রয়োজন রম্বস অঙ্কন করতে হলে। তাহলে এটা সঠিক আনসারটা হচ্ছে আমাদের কত নাম্বারটা? খ নাম্বারটা হবে। তারপর দেখো, তারপর 14 নাম্বার বলছে একটি সামান্তরিক আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন? সামান্তরিক তো তোমরা সকলেই চিনো, যেমন সামান্তরিকের সমান্তরাল বাহুদের গুলো সমান হয়। যেমন এটা যদি হয় মনে করো 5 সেন্টিমিটার, আর কোনগুলো হবে 90 ডিগ্রি থেকে ছোট, এটা মনে করো 3 সেন্টিমিটার। এটা যদি 5 হয় তাহলে এইটাও 5 সেন্টিমিটার, এটা যদি 3 হয় এইটা 3 সেন্টিমিটার। ওকে, তো আমাকে এখানে প্রশ্ন কিন্তু বলছে যে একটি সামান্তরিক আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন। দেখো তো কতটি উপাত্তের প্রয়োজন। যেমন আমাদের প্রথম এখানে 5, এইটা 5, তার মানে এই দুইটা সমান, তার মানে আমাদের একটা দৈর্ঘ্যের মান লাগবে, মানে একটা উপাত্ত আমরা পাইলাম। এদিকে 3, এইদিকে 3, তার মানে আর সামান্তরিকের এই সমান্তরাল বাহুদের দুইটা সমান, আবার এদিকে এই সমান্তরাল বাহু দুইটা কি সমান, তাহলে 5 এদিকে হচ্ছে 3, দুইটা মান লাগবে। আর এখানে হচ্ছে একটা কোণ লাগবে, 90 ডিগ্রি চাইতে কি ছোট সূক্ষ্ম কোণ লাগবে। তো কয়টা উপাত্ত জানার প্রয়োজন? আমার 3টা উপাত্ত যদি আমরা জানি, 3টা উপাত্ত যদি আমরা জানি, তাহলে আমরা কি অঙ্কন করতে পারবো? সামান্তরিক অঙ্কন করতে পারবো। তাহলে তোমরা মুখস্থ করে নিবা যে একটা সামান্তরিক অঙ্কন করতে গেলে কতটি উপাত্ত প্রয়োজন, সেটার অ্যান্সারটা হবে কি 3 হবে, এবং এটার অ্যান্সারটা হচ্ছে
খ নাম্বারটা। তো আশা করি এইটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা এরপর যদি দেখি এমসিকিউটা, পরে হচ্ছে 15 নাম্বার এমসিকিউ। 15 নাম্বার এমসিকিউর মধ্যে এখানে বলছে সন্নিহিত না রোমান চিহ্ন দেওয়া আছে, নিচের কোনটি সঠিক? 1 নাম্বার যে রোমান চিহ্নটা আছে এটার মধ্যে বলছে সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান। সন্নিহিত বাহুগুলো কি বলছে এখানে? পরস্পর কি সমান। তো আমি একটা রম্বস অঙ্কন করি। এইটা মনে করো 5 সেন্টিমিটার, এইটাও 5 সেন্টিমিটার, এইটাও 5 সেন্টিমিটার। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এইটাও 5 সেন্টিমিটার এবং কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এখানে আমাদের প্রথম 1 নম্বরে বলছে সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান। যেমন এই বাহুটা যদি আমাদের 5 সেন্টিমিটার হয়, এর সন্নিহিত বাহু কোনটা? এইটা যেটার সাথে লাগানো আছে, এইটাও কিন্তু 5। আবার এই বাহুর এইটাও কিন্তু সন্নিহিত বাহু, এইটাও কিন্তু 5। তাহলে আমাদের 1 নম্বর অপশনটা কি সঠিক? বলছে সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান, অবশ্যই সমান। 2 নম্বর অপশনের মধ্যে বলল সন্নিহিত কোণগুলো পরস্পর কি সমান। তো দেখো কি বলছে? সন্নিহিত কোণগুলো পরস্পর কি সম্পূরক বলছে, সম্পূরক। দেখো সম্পূরক বিষয়টা কি এখন কিন্তু আমাদের বুঝতে হবে। যেমন এইটার কোণ কত ডিগ্রি, এইটার কোণ কত ডিগ্রি? এটা যদি 60 ডিগ্রি হয়, মনে করো সাপোজ মনে করো এটা যদি 60 ডিগ্রি হয়, এর সম্পূরক কোণ কোনটা? এই কোণারটা, তাহলে এইটাও 60 ডিগ্রি হবে। আর এইটা যদি মনে করো যদি 100 ডিগ্রি হয়, এটা সম্পূরক কোণ কোনটা? ওই পাশেরটা, তাহলে এইটা কত ডিগ্রি হবে? 100 ডিগ্রি হবে। তাহলে সম্পূরক কোণগুলো পরস্পর কি হবে? সমান হবে। এটা কিন্তু সঠিক। 3 নম্বরটা যদি আমরা খেয়াল করি, 3 নম্বরে কি বলছে? কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কর্ণ কোনটা? এটার হচ্ছে এটা কর্ণ, আর এটার হচ্ছে এইটা কর্ণ। এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ, এই জায়গার মধ্যে কি 90 ডিগ্রি, এই জায়গার মধ্যে 90 ডিগ্রি, এই জায়গার মধ্যে 90 ডিগ্রি। সমকোণে সমদ্বিখণ্ডিত মানে কি 90 ডিগ্রিতে চতুর্দিকে সমদ্বিখণ্ডিত করে, সমান ভাগে ভাগ করে, 4 ভাগে ভাগ করে, এবং এই 4টা কোণই কত ডিগ্রি? 90 90 90 90 ডিগ্রি। তাহলে আমাদের 3 নাম্বারটা সঠিক। তাহলে এখানে সবগুলাই সঠিক, এখানে সবগুলাই সঠিক, ঘ নাম্বারটা। আশা করি এই এমসিকিউর সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা এর পরের এমসিকিউটা সমাধান করব। পরবর্তী এমসিকিউটা হচ্ছে 16 নাম্বার। 16 নাম্বার এমসিকিউটা হচ্ছে একটি রম্বস আঁকা যাবে যদি দেওয়া থাকে। আমরা রম্বস সম্পর্কে অনেকগুলো তথ্য দেখছি, যে পরিসীমা কোণ, বাহু কোণ, কর্ণ, বাহু। তো এখানে আমরা দেখব 3টা অপশন দেওয়া আছে, দেখব কোনটা সঠিক। 1 নম্বরে বলছে যে একটি বাহুর দৈর্ঘ্য, 1 নম্বর অপশনে বলছে একটি বাহুর দৈর্ঘ্য। তো একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা বর্গ অঙ্কন করতে পারি, রম্বস নয়, তাহলে এটা সঠিক নয়। 2 নাম্বারটা বলছে কি একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য, এটা কিন্তু সঠিক। 3 নাম্বার বললো কি একটি বাহু একটি কোণ, এটাও আমাদের সম্ভব। আমরা একটু আগে 2 নাম্বার 3 নাম্বার না কয় নাম্বার এমসিকিউর মধ্যে দেখছি। তো 2 আর 3 সঠিক। এটার অপশনটা হচ্ছে আমাদের কত নাম্বার? গ নাম্বারটা। ইজি না এমসিকিউগুলো? অবশ্যই ইজি। তো এখন যদি আমরা 17 নাম্বারটা একটু ফলো রাখি, দেখি 17 নাম্বার অ্যান্সার কোনটা হবে। 17 নাম্বারের এমসিকিউটা হচ্ছে নিচের তথ্যগুলো লক্ষ্য রাখো। 1 নম্বরে বলছে আয়ত এক ধরনের সামান্তরিক। কি বলছে? আয়ত এক ধরনের কি সামান্তরিক। তো এখানে যে বলছে আয়ত এক ধরনের সামান্তরিক, এটা কিন্তু অ্যান্সার কি সঠিক। তাহলে 1 নাম্বারটা সঠিক। 2 নাম্বারটা বলছে বর্গ এক ধরনের আয়ত। 2 নাম্বারটা লক্ষ্য রাখি। 2 নাম্বার কি বলছে? বর্গ এক ধরনের আয়ত, এইটা কি সঠিক। 3 নাম্বার বলছে রম্বস এক ধরনের কি বর্গ, না এটা কিন্তু সঠিক না। 3 নাম্বারটা সঠিক না, রম্বস এক ধরনের বর্গ না। আমরা জানি বর্গের কোণগুলা, দেখো আমি একটা বর্গ অঙ্কন করি, এটা 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। তো বর্গ যদি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, আর রম্বসের কোণগুলা কি সূক্ষ্মকোণ, এখানে কি সূক্ষ্মকোণ 90 ডিগ্রি চাইতে ছোট, তাহলে এটা সঠিক নয়, রম্বস এক ধরনের বর্গ নয়। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে কত নাম্বারটা? ক নাম্বারটা হবে।
17 নম্বর এমসিকিউ। তো এখানে কিন্তু লেখা আছে নিচের চিত্রের আলোকে 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও। এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম আছে, তো সামান্তরিক আছে। আমি সামান্তরিকটা আগে উদ্দীপকটা লিখি, তাহলে তোমাদের বোঝাতে একটু সুবিধা হবে। তো এটা হচ্ছে আমরা একটা সামান্তরিক অঙ্কন করতেছি। এটা একটা সামান্তরিক। তো সামান্তরিকের নাম হচ্ছে এ বি সি ডি। এখানের মধ্যে কোণ ডি হচ্ছে 3x প্লাস 8 ডিগ্রি, আর এদিকে কোণ বিটা হচ্ছে 2x প্লাস 7 ডিগ্রি, 2x প্লাস 7 ডিগ্রি। এবং এই এবির মান হচ্ছে 4 আর এডির মান হচ্ছে কত 3। তো প্রশ্নের মধ্যে বলছে যে এক্স এর মান কত ডিগ্রি, এইটা বের করতে হবে। খুবই ইম্পর্টেন্ট এই এমসিকিউটা। আমি দেখছি অনেক বোর্ডের মধ্যে কিন্তু এইরকম এমসিকিউ কিন্তু পরীক্ষার মধ্যে আসে। তো আমাদের এখান থেকে বলছে যে এই চিত্র থেকে আমাদের বলছে এক্স এর মান বের করতে হবে। কোণ ডির মধ্যে এক্স আছে, কোণ বির মধ্যে এক্স আছে। এখন আমরা কিভাবে এক্স এর মানটা বের করতে পারি এইটা আমরা জানবো। কিসের মান বের করতে হবে? এক্স এর মান বের করতে হবে। আমরা কিন্তু জানি মনে রাখবা, আমরা জানি সামান্তরিকের সন্নিহিত যে কোণ দুইটা আছে, এই কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি। সন্নিহিত কোণ কোনটা? সন্নিহিত কোণ হচ্ছে এ কোণটা আর হচ্ছে কি ডি কোণটা। এই দুইটাকে কি বলা হয়? সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণ দুইটার সমষ্টি হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই দুইটা কোণের সমষ্টি বলছে। ওকে, আমরা আগে এই দুইটা সমষ্টি লিখব। প্রথম কোণ ডি হচ্ছে 3x প্লাস 8 ডিগ্রি প্লাস, এবং এই কোণটা মনে রাখবা, এই কোণটা যত ডিগ্রি, এখানে যদি মনে করো যদি 80 ডিগ্রি, তাহলে এই পাশে যে এই কোণটা আছে বি কোণটা, এইটাও কত ডিগ্রি? 80 ডিগ্রি হবে। তার মানে এই কোণটা পরস্পর কি সমান। কি বলছি? সমান। তাহলে আমরা এই কোণের মান দেখো, এখানে বি কোণের মান কত আছে? 3x প্লাস 7 ডিগ্রি। তার মানে এখানে এ কোণটাও কত ডিগ্রি? 3x প্লাস 7 ডিগ্রি। এখন কেন হবে? এর রিজনটা হচ্ছে এখানে এ কোণটা, এখানে একটা জিনিস মনে রাখবা, এডি আর এখানে জায়গা আছে বিসি। আমি আবার বলি, এডি আর এ পাশে কি আছে? এই বিসি। এই দুইটা বাহু কি সমান্তরাল। সমান্তরাল বাহুর মধ্যে এই কোণটা আর এই কোণটা পরস্পর কি সমান। তার মানে আমরা জানি যে এক্স এর মান যেহেতু বের করতে হবে, ডির মধ্যে 3x প্লাস 8 ডিগ্রি আছে আর এটার মধ্যে আছে কি 2x প্লাস 7 ডিগ্রি। আর আমরা সামান্তরিকের ক্ষেত্রে জানি যে সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সন্নিহিত কোণ কোনটা? ডি কোণ, আরেকটা কোণ এ কোণ। এখন ডি কোণ হচ্ছে 3x প্লাস 8 ডিগ্রি প্লাস, আর এ কোণটা কত ডিগ্রি? 2x প্লাস 7 ডিগ্রি। তাহলে আমরা লিখব 2x প্লাস 7 ডিগ্রি সমান, এবং এই দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এখন দেখো এই জায়গার মধ্যে 2x আর 3x মিলে কত হবে? 5x প্লাস 8 ডিগ্রি আর হচ্ছে 7 ডিগ্রি মিলে কত হবে? 15 ডিগ্রি সমান 180 ডিগ্রি। 5x সমান 15 ডিগ্রি আছে প্লাস, সমানের এই পাশে আনলে কি হবে? মাইনাস হবে। তো 180 ডিগ্রি থেকে 15 ডিগ্রি যদি আমরা বাদ দিই তাহলে কত হবে? 65 ডিগ্রি। x ইকুয়াল টু 5টা আছে গুণ, সমানের ডান পাশে আনলে কি হবে? ভাগ, আর উপরে হচ্ছে 65 ডিগ্রি। এখন 65 মধ্যে আমরা দেখব যে 5 কতবার যায়। 65 মধ্যে না, এখানে 180 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বিয়োগ হবে। 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 15, 165 ডিগ্রি। 165 ডিগ্রি, তাহলে এই জায়গার মধ্যে 165 ডিগ্রি। এখন 165 ডিগ্রিকে 5 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে পাবো হচ্ছে 33 ডিগ্রি। কত পাবো? 33 ডিগ্রি। তাহলে আমরা x এর মান পেলাম 33 ডিগ্রি।
আমার প্রশ্নে বলছে 17 নম্বরে যে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 33 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অপশন কত, গ নাম্বারের মধ্যে। আশা করি বুঝতে পেরেছো। তো সামান্তরিক রিলেটেড এইভাবে যদি এক্স এর মান বের করতে বলে, আশা করি তোমরা এখন এই মানগুলো তোমরা কি করতে পারবা, বের করতে পারবা। তো অনেক ক্ষেত্রে কিন্তু এইরকম থাকতে পারে, মনে করো এই জায়গা না থেকে এখানে এইভাবে না থেকে এইভাবে থাকতে পারে, এভাবে মনে করো এটা হচ্ছে ই, এবং এই লেখাটা অনেক সময় থাকতে পারে এই জায়গার মধ্যে 3x + 5 ডিগ্রি, আর এখানে লেখা থাকতে পারে মনে করো 4x + 10 ডিগ্রি, এইভাবে কিন্তু থাকতে পারে। তো এইভাবে যদি থাকে তাহলে কিন্তু তোমরা কি করবা, এই সিস্টেমে কিন্তু অঙ্কটা সমাধান করতে হবে। বুঝতে পারছো? তো এখন দেখো আমরা নেক্সট অঙ্কে দেখি কি বলছে। তো নেক্সট যে অঙ্ক আছে এটার মধ্যে বলছে যে এ বি সি ডি এর পরিসীমা কত, এ বি সি ডি অর্থাৎ এই সামান্তরিকের পরিসীমাটা বের করতে হবে। তো আমরা সামান্তরিকের পরিসীমার সূত্র জানি 2 গুণ সমান্তরাল বাহু দুইটির যোগফল। বুঝতে পারছো? তো দেখো আমরা এখান থেকে পরিসীমা যেহেতু বলছে, আমরা পরিসীমার সূত্র জানি 2 গুণ, এখানে যে প্রথম সমান্তরাল বাহুটা কি আছে, এ বির মান কত 4, তাহলে দিব 4 প্লাস, আর এখানে এডির মান কত 3। এখন 2 এর জায়গায় 2 গুণ 3 এ আর 4 এ গুণ করলে কত হবে, 3 আর 4 এ যোগ করলে কত হবে 7 হবে, আর 7 দুগুণে কত হয়, 7 দুগুণে 14 হয়। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই সামান্তরিকের পরিসীমা। এটার অপশনটা হচ্ছে আমাদের ঘ নাম্বার। তার মানে এই দুইটা মান যদি দেওয়া থাকে তাহলে আমরা অনায়াসে কি বের করতে পারবো, সামান্তরিকের পরিসীমাটা বের করে নিতে পারবো। ওকে, আমরা এর পরবর্তী এমসিকিউটা একটু ফলো রাখি। আমাদের আছে লাস্টের এমসিকিউ। তো এইটা যে আমরা সমাধান করছি এটা কিন্তু 18 নাম্বার, বুঝছো? তাহলে আজকের ক্লাসে আমাদের লাস্ট যে এমসিকিউ আছে এইটা এখন আমরা সমাধান করব, 19 নাম্বারটা। দেখো 19 নাম্বার এমসিকিউ। তো 19 নাম্বার এমসিকিউর মধ্যে এই জায়গার মধ্যে একটা কি দেওয়া আছে, একটা রম্বস দেওয়া আছে। এখানে একটা রম্বস দেওয়া আছে, আমি রম্বসটা অঙ্কন করি। আমরা সকলেই জানি রম্বসের প্রত্যেকটা বাহু কি সমান। এটা একটা রম্বস এ বি সি ডি, এক কোণটা হচ্ছে এখানে বিডি আর এখানে কোণটা হচ্ছে কি এসি। এখন প্রশ্নের মধ্যে বলছে এখানে আমাদের 51 নম্বর প্রশ্নে যে এ বি সি ডি সামান্তরিকের এখানে 3টা অপশন দেওয়া আছে। 1 নাম্বার বলছে এ বি সমান্তরাল সিডি। 1 নম্বরে কি বলছে, এ বি সমান্তরাল সিডি এটা বললো। তো আমরা দেখবো এটা সঠিক কিনা। তো এ বি মানে কোনটা, এইটা, আর সিডি সিডি মানে কোনটা, এইটা। এইটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এইটাও কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আর আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে আর রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। সমান মানে কি, এইটা যদি 5 সেন্টিমিটার হয় এইটাও 5 সেন্টিমিটার, আর এই দুইটা সমান্তরাল কেন, এখানে সূক্ষ্মকোণ উৎপন্ন হয়েছে। তো আমরা কিন্তু এটা মুখস্থ, আমরা আগে থেকে জানি সামান্তরিকের ক্ষেত্রে আর রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয়। তাহলে এখানে 1 নাম্বারটা সঠিক। এখন এভাবে যদি থাকতো যেমন এডি বিসি, যদি এরকম থাকতো এডি সমান্তরাল বিসি, এইটা কিন্তু সঠিক, কারণ এই দুইটা বাহু সমান এবং দুইটা কি সমান্তরাল। তো 1 নাম্বারটা সঠিক। 2 নাম্বারটা হচ্ছে এসি ক্ষুদ্রতম বাহু। কি বলছে, এসি ক্ষুদ্রতম বাহু। আচ্ছা, আমরা এখন যাচাই করব সত্যি কি ক্ষুদ্রতম বাহু কিনা। ক্ষুদ্রতম মানে কি, সবচেয়ে ছোট। এসি কর্ণ, এসি ক্ষুদ্রতম কর্ণ। কর্ণ তো তোমরা বুঝোই, কর্ণ হচ্ছে এইটা, এটা এখানে এই কর্ণটা হচ্ছে এসি কর্ণ, আর এটা হচ্ছে কি বিডি কর্ণ। তোমরা নিজেই দেখতেছো যে এখান থেকে বিডি কর্ণটা হচ্ছে সবচেয়ে ছোট, আর এখানে এসি কর্ণটা কি সবচেয়ে বড়। তাহলে প্রশ্ন বলছে এসি নাকি ক্ষুদ্রতম কর্ণ, কিন্তু এসি হচ্ছে বৃহত্তম কর্ণ, তার মানে এটা মিথ্যা দিছে। যদি বলতো বিডি ক্ষুদ্রতম কর্ণ তাহলে সঠিক হতো, তাহলে এটা হচ্ছে ভুল। 3 নাম্বারটা যদি আমরা দেখি, 3 নাম্বারটা হচ্ছে কোণ ডি এসি সমান কোণ বিসি এ। তো এখানে বলছে যে কোণ ডিএসি মধ্যখানে কি আছে, এ আছে, তার মানে এ কোণকে নির্দেশ করছে। এ কোণ হচ্ছে এইটা,
আর কোণ BCA মধ্যখানে সি আছে, সেই জন্য সি কোণকে নির্দেশ করছে। এবং এখানে বলছে যে এই এ কোণ আর এই সি কোণ পরস্পর কি সমান। তো দেখো এখানে যে এ কোণটা আছে এইটা যদি মনে করো 70 ডিগ্রি হয়, তাহলে এই পাশের কোণটা কত ডিগ্রি? 70 ডিগ্রি। কেন? আমরা জানি সামান্তরিক এবং রম্বসের ক্ষেত্রে তাদের কোণগুলো পরস্পর সমান, তাদের কোণগুলো বিপরীত কোণগুলো পরস্পর কি সমান। এটা যদি 70 ডিগ্রি হয় এইটা 70 ডিগ্রি, এইটা যদি 80 ডিগ্রি হয় এইটা কি হবে? 80 ডিগ্রি হবে। বুঝতে পারছো? তাহলে এখানে এ কোণ আর সি কোণ পরস্পর সমান, তাহলে 2 নাম্বারটাও সঠিক। তো এটা সঠিক আনসার হচ্ছে আমাদের খ নাম্বারটা, 1 ও 3 নাম্বারটা সঠিক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শেষ করলাম তোমাদের এসএসসি বা যারা দাখিল ব্যাচের পরীক্ষা দিবা, তোমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির উপর যা যা এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে আসবে এমন কমন উপযোগী এবং ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আজকের পর্বের মধ্যে আমরা সুন্দরভাবে সমাধান করলাম। আশা করি এখান থেকে যদি তোমাদের পরীক্ষার মধ্যে আসে তোমরা পারবা, কারণ এগুলোর ভিতরে কিন্তু থাকবে, একটু মানগুলো চেঞ্জ থাকতে পারে, তবে এগুলোর ভিতরে থাকবে। তো আজকের ওয়ান শট ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী কোনো আরেকটা ক্লাসের মাধ্যমে তোমাদের এই ব্যবহারিক জ্যামিতির যে কি আছে, এসকিউ আছে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এইটার একটা আমরা ওয়ান শট ক্লাস নিয়ে আসবো। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।